হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল এখন 10:30 মতো বাজে। গত সপ্তাহেও জানেন এত সুন্দর ওয়েদার ছিল, বোঝাই যাচ্ছিল না যে এই সপ্তাহে এত গরম পড়তে চলেছে। আজকে মারাত্মক গরম বাবারে, তাই জন্য ভাবছি সকাল সকাল রান্না বান্না সেরে আমি তাড়াতাড়ি করে ঘরের এসিটা অন করব, যাতে গোটা ঘরটা ঠান্ডা হয়ে যায়। তার আগে চলুন ঝটপট করে সকালবেলায় কিছু একটা খেয়ে নিই। এখন হেভি ব্রেকফাস্ট করতে পারবো না, যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই দুখানা ডিম সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি হার্ড বয়েল আমি করি না, তাহলে না গলার মধ্যে কেমন যেন আটকে আসে। একদম নরম নরম এই ডিমগুলোর ওপরে চলুন নুন আর গোলমরিচ ছিটিয়ে চপাচপ করে খেয়ে নিই। তারপর কয়েকটা ওষুধ রয়েছে আমার, সেগুলোকেও খেতে হবে। আমার মিহির বরং আজকে একটু বেলাই হয়ে গেল ব্রেকফাস্ট করতে, যদিও সকাল 8টার দিকে ও ওই প্রায় 150 ml মতো ফর্মুলা মিল্ক খেয়েছে। আর ঘুম থেকে উঠে ও তো ব্রেস্ট ফিট করেই। তো যাই হোক, আজকে না ওকে আমি ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু দিচ্ছি। ও সবসময় কলা, চিড়ে, ওটস এগুলোর সঙ্গে ব্লেন্ড করে খায়, তবে আজকে ভাবছি আমি খেজুর আর আপেল কলাটার বদলে দেব। বেশ অর্ধেকটা মতো আপেল আমি যেটা করলাম, সুন্দর মতো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অনেকে দেখেছি এই খোসা সমেত বাচ্চাকে খাওয়ায়। আমার মনে হয় কি যে এই খোসায় যেহেতু অনেক পেস্টিসাইড লেগে থাকতে পারে, অনেক ওষুধ দেয় আপেল বাগানে, পেট খারাপ হতে পারে কিংবা কোনো জীবাণু তো ঢুকতে পারে, তো ওই আশঙ্কা থেকে আমি সবসময় খোসাটা ফেলে দেই। আজকে আমি ওটসের বদলে চিড়ে নিয়েছি। মিহির জন্য এই চিড়ে আমি সবসময় এরকম একটা কৌটার মধ্যে ভরে রাখি, যখন যেটুকু দরকার হয়, অল্পই তো খায়, ওই ইচ্ছে মতো ইউজ করি। তো চিড়েটাকে আমি 2 চামচ মতো নিয়েছি, ভালো মতো ধুয়ে একটুখানি জলে চাপিয়েছি। অল্প একটু জলটা যখন গরম হয়ে এলো, ওর মধ্যে ওই চেটে রাখা আপেল আর দুটো খেজুর নিয়েছিলাম, সিদ্ধ হতে বসিয়ে দিয়ে চলুন এই গোটা আনারসটা কেটে ফেলি। বাড়িতে বেশ অনেক দিন ধরে এই আনারসটা পড়েছিল, দাদাই এনেছিল, তো কাটবো কাটবো করে আর কাটাই হয়নি। তো দেখলাম নিচের দিকে একটুখানি পচে যাচ্ছে, ওই জন্যই ভাবলাম আর দেরি করা যাবে না, আর 1-2 দিন লেট করলেই গোটাটাই যাবে পচে। আমি জানি না আমাদের দেশে সারা বছর আনারস পাওয়া যায় কি না, তবে জানেন তো এখানে কিন্তু আমি সারা বছর ফলের দোকানগুলোতে আনারস দেখতে পাই না। যদিও এক্সোটিক ফ্রুটসের কর্নারে 1-2টো হয়তো থাকলেও থাকতে পারে, তবে তাদের দাম হয় ভীষণ চড়া। যদিও সারা বছরই আনারসের দাম এদেশে একটু বেশিই থাকে বরং। তো যাই হোক, একই সঙ্গে আমি দুটো কাজ সেরে ফেললাম। ওদিকে আনারসটাও কেটে আমি সুন্দর মতো ফ্রিজে এখন রাখবো, আর এখানে মিহির খাবারের যে পিউরিটা সেটাও বানিয়ে নিয়েছি। মিহির এখন যা বয়স রয়েছে তাতে আমি ওকে পিউরি খাবার একেবারেই দেই না, তবে খেজুর যেহেতু একটু খোসা খোসা থাকে, গোটা গোটা খেতে পারবে না, তাই ওটাকে আমি গোটাটাই পিউরি করে ফেললাম। সকালের খাবারটা এমন হওয়া উচিত যেটা অনায়াসেই মুখে গেলে গলা দিয়ে গিলে ফেলা যায়, সেই জন্যই পিউরিটা করলাম। যাকে মিহিকে খাবারটা খাইয়ে দিয়ে আমি এখন রান্নার কাজে লেগে পড়বো। যেহেতু বেলার দিকে আরো বেশি গরম পড়বে, তাই সকাল সকাল রান্না বান্নাগুলো সেরে নিলে অতটাও আর কষ্ট হবে না। আগুনের পাশে থাকতে কিন্তু এই গরমকালে ভীষণ কষ্ট হয়। সবার প্রথমে আমি যেটা করলাম, 3 কৌটা মতো চাল নিয়েছি, সেটা ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়ে যখন জলটা একটু পরিষ্কার হয়ে এলো, ওর মধ্যে আমি 3 কৌটা মতো জল দেব। আমরা দেশের বাড়িতে যে চালের ভাতটা খাই, ওই মিনিকিট জাতীয় যে চালগুলো, সিদ্ধ চাল, ওইগুলো না এখানে পাওয়া যায়। জাপানিজ মোটা চালের যে আঠা আঠা বা ওই স্টিকিনেসটা রয়েছে, সেটার সাথে আবার মাছের ঝোল, মাংসের তরকারি, সবজি এগুলো খেতে একদম ভাল লাগে না। তো তার জন্য আমরা যেটা করি, বাসমতি আর জাপানিজ যে মোটা চাল সেটা একসঙ্গে মিক্স করে রান্না করি, তাহলে কিছুটা ওই দেশ দেশ ব্যাপারটা আসে। আবার শুধু বাসমতি রান্না করলে তরকারির সাথে ভালো লাগে না। আর জাপানে না, জাপানিজরা মোটা চালই খায়, এখানে সরু চাল পাওয়া যায় না। তো যাই হোক, ওদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, এখানে একটু মাছ ভিজিয়ে দিলাম। আজকে ট্যাংরা মাছ বাড়িতে অনেক দিন পরে রান্না হবে। মিহি এত জ্বালাচ্ছিল, তাই আমি যেটা করলাম, ওকে কেরিয়ার ব্যাগে করে আমি পিঠে ঝুলিয়ে নিয়েছি। এখন তো বড় হচ্ছে, তাই কেরিয়ার ব্যাগেও আর বেশিক্ষণ থাকতে পারে না। কি করে, বেশ 2-5 মিনিট থাকার পরেই খুব লম্ফঝম্প করে, মানে নামার চেষ্টা করে আর কি। আবার নিচে ছেড়ে দিলেও সমস্ত কিছু ভেঙে চুরে লন্ডভন্ড করে একাকার করে। মাছগুলো আমি বেশ ঈষৎ উষ্ণ গরম জলে অনেকবার ধুয়ে নিলাম, আর সব শেষে নুন দিয়ে 2বার ধুয়ে নিয়েছি। ফ্রোজেন মাছ তো, তাই একটু বেশি না ধুলে ব্যাপারটা ঠিক হয় না। যাই হোক, মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি এখন বেশি করে একটু হলুদ দিলাম, নুন দিয়ে ভালো মতো মেখে নিয়ে চলুন এগুলোকে ভাজতে বসাবো।
গোটা মাসের বাজার হিসাবে কাঞ্চন এইবার যা যা মাছ এনেছে তার মধ্যে ভেটকি রয়েছে, এইরকম ট্যাংরা, রুই, ওদিকে পাবদা, ইলিশ, ভেটকি সবকিছু রয়েছে। শুধুমাত্র রুই আর ট্যাংরাটাই যা খাওয়া হলো। ট্যাংরাটা দেখলাম তো আজকে মোটামুটি ভালো, আর প্রায় 2.5 কিলো ওজনের একটা রুই মাছ এসেছে, সেটাও খুব ভালো ছিল। যদিও রুই মাছ আমরা তরকারির থেকেও ভাজা খেতে বেশি পছন্দ করি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, এইবার আমি অর্ধেকটা পরিমাণ মাছ একটা খুন্তির সাহায্যে তেলের উপর ছেড়ে দিলাম। পাবদা বলুন, ট্যাংরা, রিঠে অথবা সে মাগুর, ভালোই কিন্তু তেল ছেটে, তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছি। মাছগুলো ভাজা হতে থাকুক, আর ওদিকে তো একটা ওভেন ফাঁকাই যাচ্ছে, তো আমি ওদিকে শাকটাও রান্না করে ফেলবো। বাই দ্য ওয়ে, আজকে অনেক দিন পর পালং শাক রান্না করছি। জানেন গতকালকে আমার যে কি পালং শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল। মাঝে মাঝে অনেক মন্ডা, মিঠাই, মাংস, মাছের থেকেও দেখবেন খুব সাধারণ জিনিসের ক্রেভিং হয়। বেগুনটা আজকে আমি ভুল করেই কেটেছি। আমি ভুলে গিয়েছিলাম দেশ থেকে যে বিউলি ডালের বড়ি আমি এনেছিলাম তা তো ফুরিয়ে গিয়েছে। বেগুন বড়ি দিয়ে পালং শাক রান্না করলে ভালো হয়, তবে আজকে যেহেতু একটুখানি মাছ দিয়ে আমি পালং শাকটা রান্না করবো, তাই বেগুনটা না দিলেই পারতাম। যেহেতু কাটা হয়ে গিয়েছে ফেলে দেবো, আবার পরে রেখে দিলে তো কালো হয়ে যায় সবজি কেটে রাখলে, ওই জন্য অগত্যা দিয়েই দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। রাঁধুনি ফোড়নে যে কোনো শাকের তরকারি আমার খেতে জাস্ট অমৃত লাগে, আর আমাদের বাড়িতে মাকে দেখেছি সব সময় শাকের ঝোলে রাঁধুনি ফোড়ন দিতে। জানি না আপনারা কজন এই রাঁধুনি মশলাকে চেনেন, আবার অনেকে তো জানি এই মশলাকে সুগন্ধি চন্দনী বলেও ডাকে। ঝোল দিয়েছিলাম, যখন ঝোলটা একটু ফুটে এলো তো শাকগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আজকে মিহি একেবারে খুব হট্টগোল লাগিয়েছে বুঝলেন, ওর পেছনে ছুটতে ছুটতে আমি তো ঝুলে ঝুলে অনেকটা ঝোল দিয়ে দিলাম। এত ঝোলের সত্যি দরকার ছিল না, এমনিতেই শাক থেকে অনেকটা জল বের হবে। মিহি 1 বছর জাস্ট কমপ্লিট করলো, ও তো এখন টডলার ফেসে আছে, তো এত জ্বালাতন করে, আর সবকিছু তোর বড় কৌতূহল। জানি এই বয়সে বাচ্চাদের সবকিছুতে খুব জানার আগ্রহ থাকে, ঘরের কোনো কিছু তাই ওর জন্য আর আমি সাজিয়ে রাখতে পারি না। এমনিতে কিন্তু সব ঠিকঠাকই আছে, খুব যে দুরন্ত বাচ্চা এমনটাও নয়, তবে 2-1 দিন এমন হয় যে সবকিছু ও ইচ্ছে করে হয়তো উলটপালট করে ফেলে। ওদিকে তো আমি বসার ঘরে, টিভির ঘরে রেখে এসেছি, আর এদিকে আমি রান্নাবান্না প্রায় শেষের দিকে এনে ফেলেছি। ওদিকে পালং শাকের মধ্যে কয়েকটা ভাজা ট্যাংরা মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা তাড়াতাড়ি করে শুষে নেয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু পালং শাকটা তেমন কোনো মশলা নেই আর একটু হালকা পাতলাই, তাই জন্য ট্যাংরা মাছটা আজকে আমি একটুখানি কষিয়ে বেশ লাল লাল করে মাখা মাখা করে, হয় না টমেটো দিয়ে, গরম গরম ভাত দিয়ে ট্যাংরা মাছের ওই ঝালটা খেতে কিন্তু অমৃত লাগে। তো আজকে আমি ওই ট্যাংরা মাছটা রেডি করব। আগের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার শরীরের কি অবস্থা, অ্যাকচুয়ালি আমার কি হয়েছে। সত্যি বলতে আমাদের সবার যখন শরীর খারাপ হয় তখন আমরা কিন্তু দিব্যি বুঝতে পারি জীবনে অর্থ, সম্পদ, বিত্তশালী হওয়ার চেয়েও স্বাস্থ্যবান হওয়া সবচেয়ে বেশি জরুরি। কদিন আমার নিজেকে নিয়ে এত চিন্তা হচ্ছিল, আমি সত্যি বলতে এতটা ভেঙে পড়েছিলাম, রাত্রেবেলা তো আমার এমনি এমনি কান্না পেত, আর শুধু মিহিকে ধরে জড়িয়ে জড়িয়ে ধরে আমি কান্না করতাম, আর ভাবতাম যদি আমার কিছু একটা হয় তাহলে আমার এই ছোট্ট মেয়েটার কি হবে। ওর মুখের দিকে চেয়ে আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। আমি ডাক্তার দেখিয়েছি, ক্লিনিক থেকে আমাকে বেশ কয়েকটা টেস্ট করতে দেয়া হয়েছে। পরীক্ষাগুলোর রেজাল্ট আসতে মোটামুটি 1 সপ্তাহ মতো সময় লাগবে, তো আমার তো ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। তারপর টেস্টগুলো আসুক, রেজাল্টগুলো দেখি কি হচ্ছে, তো সেই মতোই না হয় পরবর্তী স্টেপ নেওয়া যাবে, তো আপনাদের সঙ্গেও নিশ্চয়ই শেয়ার করব। আমার আশেপাশে যত বন্ধু বান্ধব বা পরিচিত মানুষজন রয়েছে যারা মা হয়েছে, আমি না সবার কাছে মোটামুটি ব্যাপারটা শেয়ার করেছি, সবার কাছে জানতে চেয়েছি প্রত্যেকের অভিজ্ঞতা কেমন। তো সবাই মোটামুটি ভালোই ফিডব্যাক দিয়েছে, কিন্তু আমার বেলায় যে কেন এই বড় বড় পরীক্ষাগুলো ডক্টর করতে দিল সত্যি আমি ভেবে পাচ্ছি না। দেখবেন যেসব রোগের কথা আমরা স্বপ্নেও চিন্তা করতে পারি না, শত্রুরও যেন এমন রোগ না হয়, সেই সব রোগের টেস্ট যদি কোনো সুস্থ মানুষকে করতে দেয় তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে। তো ব্যাপারগুলো ঠিক আমার সাথে এমন হচ্ছে এখন। মিথ্যা কথা বা কিছু লুকানোর চেষ্টা আমি করব না, সত্যি বলতে এইসব বিষয় নিয়ে, আমার শরীর নিয়ে আমি এখন খুব চিন্তার মধ্যে আছি। আমি আর কাঞ্চন এখন বাবা মা হয়েছি, সন্তানের জন্য তো আমাদের অধিকাংশ সময়টাই দিতে হয়, এখন নিজেদের জন্য সময় আমরা সেইভাবে এখন আর বের করতে পারি না।
একে অন্যের সাথে সারাদিন ভর যে সারাদিনের কথোপকথন সেটাও আর হয় না। বাবা মা হওয়ার পরে হয়তো অতটাও ফিল করা যায় না যে স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্কটা এখনো আগের মতো আছে কি। তবে দেখলাম যে না, আমার যে শরীরটা এত খারাপ, ডাক্তার যে আমাকে এত কঠিন কঠিন চেক আপ গুলো করতে দিয়েছে, সেসব নিয়ে কাঞ্চন দেখলাম বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। সবসময় গুগল করে, সবসময় ইউটিউব দেখে, এটা থেকে ওটা সবকিছুর ডকুমেন্টারি চেক করে। তো বুঝলাম যে না, এখনো হয়তো স্বামী স্ত্রীর সেই টানটা আছে। আসলে সবার ক্ষেত্রে তো ব্যাপারগুলো একরকম না। সত্যি বলতে আমাদের জীবনের সমস্ত সময়টুকুনি, সমস্ত এনার্জিটুকুনি রয়ে গেছে এখন মিহির জন্য। তো যাই হোক, এত হুটোপাটা করে আজকে রান্নাটা আমি সেরেছি। ওইদিকে আমি মিহিকে বসার ঘরে তো বসিয়ে রেখে এসেছিলাম, আর এখানে আমি গ্যাসটা ক্লিন করলাম। মাছের ঝোলটাও আজকে দারুণ করেছি। আমি সত্যি এবার পাগল হয়ে যাব। আমি এদিকে রান্না করছিলাম, ওদিকে গান চালিয়ে দিয়ে এসেছি, গান শুনতে শুনতে খেলা করছে। কিন্তু এখন গিয়ে যেটা দেখলাম, পটি করে ফেলেছে। তো আর আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু দেখুন আর যা যা করেছে সেটা দেখুন কি করেছে, মানে আমাকে পাগল করে দিচ্ছে রীতিমতো। কি করছিস এই? দেখি দেখি এখানে কি দেখে, এগুলো কি? এই দেখুন ঠাকুর, এই যে ঠাকুর, সব ঠাকুর নিচে নামিয়ে ফেলেছে। উফ, এই যে আমি ওকে গান চালিয়ে দিয়ে এরকম ভাবে ফোনটা রেখে গিয়েছিলাম, আর এই দেখুন কি করেছে। দেখুন টিস্যু, সমস্ত টিস্যু কি করেছে একবার দেখুন। আমি দেখেছি জানেন তো, যদি আমার কখনো শরীর টরীর একটু খারাপ থাকে বা কোনো কারণে আমার একটু মুডটা অফ থাকে, সেদিন মিহিও দেখি আমাকে খুব জ্বালায়। ও হয়তো মুখ দিয়ে কথা বলতে পারে না, তো ওই জন্যে ভাবে ভঙ্গিতে বুঝিয়ে দেয় যে মা তোমার মনটা খারাপ, তাই আমারও আর ভালো লাগছে না। যাকগে, ওকে আমি সুন্দর মতো স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। যে খাবারটা ওর জন্য আমি বানালাম আজকে দুপুরবেলায়, সেটা হলো একটু টোফু, একটু চিকেন, গাজর, কুমড়ো আর একটু অলিভ অয়েল, সামান্য নুন গোলমরিচ দিয়ে বানিয়েছি। তো এই চিকেন খাবারটা কিন্তু মি খুব ভালো খায়। আমি নিজেও স্নান করেছি। স্নান করার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে ওকে ঘুম পাড়াচ্ছিলাম, সেই সুযোগে একটু আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে পুজোটা সারলাম। এই পুজো করলে জানেন তো, ঘরে যে ধূপকাঠির সুন্দর সুগন্ধটা ছড়িয়ে যায়, ওটার মধ্যে না একটা পজিটিভ ভাইবস আছে। তো যাকগে, অনেক দিন পরে দুপুরবেলায় একদম সঠিক টাইমে আমি খেতে বসবো। লাস্টের কয়েকটা ভিডিওতে দেখলাম আপনারা অনেকেই বলেছেন আমি রোগা হলাম কি করে আবার। যেহেতু আজকাল আমার আয়রন রিচ খাবার একটু বেশি খেতে হচ্ছে, তাই শাক পাতা একটু বেশি খাই, তার বদলে ভাতটা একটু কম নিই। আর মিহির পেছনে ছুটতে ছুটতে আমার এমনিতে আজকাল ওজন কমে যাবে। তো যাই হোক, চলুন খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে নিয়ে সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।